নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা একটি ভ্রমণ ও শিকার কাহিনী, নীল নদের দেশে। আজকের পঞ্চম এবং শেষ পর্ব। 8 মাস কাল নেটালে থাকিবার পর আবার দক্ষিণ আফ্রিকার অতি দূরতম প্রদেশে শিকার করিবার জন্য প্রস্তুত হইলাম। এইবার কি ভৃত্য, কি কাফরি অনুচর, কি গাড়ি, ঘোড়া ও বলদ, সবকিছু সংগ্রহই বেশ নিপুণতার সহিত করিয়াছিলাম। বাস্টার্ড, র্যাকখেটা নামে 2 জন ভালো হাতি শিকারী সঙ্গে লইয়াছিলাম। আমার পূর্ব অনুচরদের মধ্যে মাতাকিট, ইনিওয়ান এবং ফাঙ্গা ছিল। আমার সঙ্গে সঙ্গে এতদিন চলাফেরা করার দরুন ইহাদের প্রতি আমার বিশ্বাসও যেমন ছিল, তেমনি ইহাদের ওপর আমি বহু বিষয়েই নির্ভর করিতে আরম্ভ করিয়াছিলাম। 2রা জুন 1859 খ্রিস্টাব্দ আমরা বামাং ওয়াটো রাজ্যে আসিলাম। এখানে কিছু ব্যবসা করা গেল। কিছু হাতির দাঁত, কয়েকটি ভেড়া ও ছাগল সংগ্রহ করিয়া লইলাম। এখানে আসিয়া শুনিলাম যে এই অঞ্চলের সর্দারদের মধ্যে পরস্পরের যুদ্ধ বাঁধিবার সম্ভাবনা রহিয়াছে। এজন্য এখানকার সর্দার আমাদিগকে তাড়াতাড়ি তাহার দেশ ছাড়িয়া যাইতে উপদেশ দিল। কাল রাত্রিতে একটা আকস্মিক দুর্ঘটনার হাত হইতে বাঁচিয়াছি। আমার তাঁবুর অল্প দূরে একটি সুন্দর ঝর্ণা ছিল। আমি সেখানে স্নান করিতে গিয়াছি। সেই সুযোগে 2 জন কাফরি আমার গাড়ি হইতে তামাক আনিতে যায়। সেখানে আমার বিছানার নিচে 2টি ভরা বন্দুক ছিল। তাহারা তাহা জানিত না। যে রূপেই হোক, সেই বন্দুক 2টি ছুটিয়া যাইয়া গাড়ির চাল ভেদ করিয়া গিয়াছিল। খুব সৌভাগ্য বলিতে হইবে যে কোনরূপ দুর্ঘটনা ঘটে নাই। আমরা এবার কোন দিকে অগ্রসর হইব তাহা লইয়া কাফরি ও হোটেনটোটদের মধ্যে কলহ বাঁধিয়া গেল। হোটেনটোটেরা নমিরদের দিকে যাইতে চাহিল, কিন্তু কাফরিরা তাহাতে রাজি হইতেছিল না। আমরা শেষটায় স্থির করিলাম যে যে সব দেশের সর্দারদের মধ্যে ঝগড়া ও বিবাদের কথা চলিতেছে, আমরা সেই সব দেশের দিক দিয়া যাইব না, নিরাপদ স্থান দিয়াই অগ্রসর হইব। এই কথাতে আর কেহ কোনো আপত্তি করিল না। এইভাবে হ্রদের দিকের পথ ছাড়িয়া দিয়া মাসুয়ের পথ ধরিলাম। এই পথের একটি স্থানের কথা আমি বলিতেছি। এমন সুন্দর স্থান বড় একটা দেখি নাই। ছোট একটি শ্যামল পাহাড়, বোধ হয় 700-800 ফিটের বেশি উঁচু হইবে না। পাহাড়ের গা হইতে একটি ঝর্ণা নামিয়া আসিয়াছে। রূপার মতো সাদা তার জল, আর এমন স্বচ্ছ ও সুপেয় যে আমরা আজলা ভরিয়া পান করিয়া তৃপ্তি লাভ করিয়াছিলাম। এখানকার দৃশ্য ঠিক যেন সমুদ্র তীরবর্তী প্রদেশের দৃশ্যের মতো। আফ্রিকার অভ্যন্তরভাগের কোথাও এইরূপ দৃশ্য দেখিতে পাইব তাহা কল্পনাও করিতে পারি নাই। এখানে এক প্রকার গাছ দেখিলাম। তাহার এক একটির গোড়ার বের হইবে প্রায় 61 ফিট। এই গাছগুলির নাম কি জানি না। এর চেয়েও অনেক বেশি বড় বড় গাছ আছে। এইবার আমার দলে প্রায় 25-26 জন লোক আছে। কাজেই ইহাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার সব ভার আমার ওপর। হোটেনটোট লোকগুলি এক একজন এক একটি রাক্ষস আর কি। যে খাদ্য 3-4 দিন চলিতে পারে, সে খাদ্য তাহারা একদিনেই খাইয়া নিঃশেষ করে। কাজেই শিকার না করিয়া আর উপায় কি? ইহাদের হজম শক্তিও অদ্ভুত বটে। এত মাংস, চর্বি ও হাড় চিবাইয়াও তাহাদের কোনো পীড়া হয় না। এজন্য এই সুন্দর স্থানটিতে কয়েকদিন থাকিয়া কয়েকটি হরিণ, মহিষ ও বন্যবৃষ শিকার করিয়া প্রচুর মাংস সংগ্রহ করিয়া লইলাম। এখান হইতে কাভাল্লার দিকে রওনা হইলাম। হায় রে ভ্রমণের নেশা, হায় রে শিকারের নেশা! একবার যাহাদিগকে এই 2টিতে পায়, তাহাদের অবস্থা শোচনীয় হইয়া পড়ে। তারা শত বিপদে পড়িলেও আবার বিপদের মুখে পড়িবার জন্য আকুল হইয়া ওঠে। আমার পক্ষেও একথা খাটে। কতবার কত বিপদে পড়িলাম, তবু
তবু আবার সেই আকর্ষণ। 2 দিন, 48 ঘণ্টা ক্রমাগত পথ চলিতেছি, এক বিন্দু জল পাই নাই। আর কি গভীর বালি! গাড়ির চাকা বালির মধ্যে আটকাইয়া যাইতেছে। বলদগুলি গাড়ি টানিতে না পারিয়া বালির মধ্যে শুইয়া পড়িতেছে। পিপাসায় তারা পাগলের মতো হইয়াছে। একজন হোটেনটোট বলিল, এখান হইতে 12 মাইল দূরে লেতলকি নামক স্থানে একটি ঝর্ণা আছে, সেখানে জলের কোনো অভাব নাই। গরু, ঘোড়া, মানুষ সকলে তৃষ্ণায় ছটফট করিতেছে। সারা রাত্রি পথ চলিয়া অবশেষে আমরা লেতলকিতে আসিয়া পৌঁছিলাম। আমার হোটেনটোট অনুচরের কথা সত্য, এখানে প্রচুর জল পাওয়া গেল। গরু, বাছুর, ঘোড়া ও মানুষ সকলে আকণ্ঠ পুড়িয়া জলপান করিলাম। এখানে শিকার ভালো মিলিবে কিনা জানি না, তবে এখানে জলের জন্য কোনো কষ্ট পাইতে হইবে না। কাজেই এখানে কয়েকদিন থাকা স্থির করিলাম। ঝর্ণাটি ক্ষীণ জলধারা বুকে লইয়া পাহাড়ের বুক হইতে নামিয়া আসিয়াছিল। লেতলকি গ্রামটিও মন্দ নহে। কাফরিদের অবস্থাও বেশ ভালো। প্রত্যেকের বাড়িতেই গোলা বা মরাই আছে। মরাইগুলির গঠনও একটু বিচিত্র রকমের। ঝর্ণাটির ধারা ক্ষীণ হইলেও অবিশ্রান্তভাবে প্রবাহিত হইবার জন্য জলের ক্লেশ নাই। এই গ্রামের কাফরিরা বলিল, আমাদের গন্তব্যপথে অন্তত 25-30 মাইলের মধ্যে কোথাও নদী কিংবা জলাশয় নাই। কাজেই আমাদের পক্ষে বৃষ্টি না নামিলে কখনো এই লোকালয় পরিত্যাগ করা ঠিক হইবে না। আমিও তাহাদের কথা খুব সঙ্গত বলিয়া মনে করিলাম এবং এখানেই থাকা স্থির করিলাম। এখানে শিকার মিলিবে বলিয়াও তাহারা ভরসা দিল। আমরা এখানে আসিয়া 3-4 দিন থাকিবার পর কয়েকদিন খুব বৃষ্টি হইল। সে কি আনন্দ! ছেলেবেলা আকাশে কালো মেঘ দেখিলে যেমন আনন্দ হইত, উৎসাহে ব্যাকুল হইতাম, আজ শুধু একা আমি নহি, এই গ্রামের লোকেরা ও আমার দলের সকলে উৎসাহিত হইলাম। কাফরিরা ও হোটেনটোটেরা গান ধরিল তাহাদের ভাষায়। তার অর্থ এই: বৃষ্টি এলো, বৃষ্টি এলো, বৃষ্টি এলো রে, কালো মেঘের ওপর হতে কে জল ঢালে রে, ঘন ঘন মেঘটাকে ভাই বিদ্যুৎ চমকায়, ঝমর ঝমর জলের আওয়াজ, কে আজ ঘুমায়, ওরে কে আজ ঘুমায়। গরু, মোষ সব বাঁচল প্রাণে, বাঁচল রে গাছপালা, মনের দুঃখ ঘুচল রে ভাই, ভরল নদী নালা। চাষ করতে আজ যাব রে মাঠে, থাকবো না আজ ঘরে, বৃষ্টি এলো, বৃষ্টি এলো, বৃষ্টি এলো রে, আজ বৃষ্টি এলো রে। তাহাদের গানের ভাষায় কোনো কবিত্ব ছিল না স্বীকার করি, কিন্তু তারা মনের আনন্দে তাহাদের ভাষায় অদ্ভুত সুরে এমনভাবে গান গাইতেছিল যে আমিও তাহাদের সঙ্গে বর্ষার এই আনন্দ উপভোগ করিতেছিলাম। এ দেশে বৃষ্টি হইলেই দারুণ শীত পড়ে। সে শীত একেবারে হাড় কখানা লইয়া নাড়াচাড়া করে। আমি বিশেষ সতর্কতা লওয়া সত্ত্বেও শীতের প্রকোপে 4 দিনে জ্বরে পড়িয়াছিলাম। আবার এদিকে আমাদের সঞ্চিত খাদ্যও ফুরাইয়া গিয়াছিল। কাজেই শিকার না করিলে আমাদের খাদ্য সংগ্রহ করিবার কোনো সম্ভাবনাই ছিল না। আমি কি আর করিব, এতগুলি লোকের খাদ্য সংগ্রহ করিতে হইবে তো। আমি একদিন একটা জিরাফের পাল হইতে 3টি জিরাফ শিকার করিলাম। পূর্বেই বলিয়াছি যে জিরাফ শিকার করা বড় কঠিন কাজ। আমি আর কখনো জিরাফ শিকার করিব না। আমার ঘোড়াটা বেগে ছুটিতে যাইয়া আমাকে লইয়া একেবারে মাটিতে পড়িয়া গিয়াছিল। আমার ও ঘোড়ার উভয়েরই খুব গুরুতর আঘাত লাগিয়াছিল। একদিন রাত্রিতে আমার হোটেনটোট অনুচরেরা পলাইয়া গেল। কেন গেল বুঝিতে পারিলাম না। বোধহয় খাদ্যলোভী হোটেনটোটেরা তাবুতে খাদ্যাভাব দেখিয়াই পলাইয়াছিল। এই বৃষ্টির জন্য এদেশের ফসল খুব ভালো হইবে বলিয়া এই অঞ্চলের কাফরিরা খুবই প্রফুল্ল হইয়াছিল। আমাদের সঙ্গে একটি অনাথা কাফরি স্ত্রীলোক জুটিয়াছিল। তাহার বাড়ি মোসলিকাস্তির দেশে। বেচারি অনাহারে পথে পথে ঘুরিয়াছে। আমাদের এই দলের সাক্ষাৎ পাইয়া সে খাইয়া বাঁচিতেছে। আমাদের বাসন মাজিয়া, জল আনিয়া, উনুন ধরাইয়া, বিছানা পরিষ্কার করিয়া নানাভাবে সে আমাদের উপকারে আসিতেছিল। সে কোথায় যাইবে একথা জিজ্ঞাসা করায় সে আমাকে বলিল যে পৃথিবীতে তাহার কেহই নাই, কাজেই আমরা যেখানে যাইব সেও আমাদের সঙ্গে সঙ্গে যাইবে। কাফরিদের খাদ্যাখাদ্য সম্বন্ধে কোনো বিচারই নাই।
পশু পক্ষী কীট পতঙ্গ যাহা পায় তাহাই পরম তৃপ্তির সহিত খাইয়া থাকে। সাপের মাংসও যেমন প্রিয় খাদ্য, ব্যাঙের মাংসও তেমনই প্রিয়। হাতি গন্ডার ও অন্যান্য জীবজন্তুর তো কথাই নাই। অনেক সময় পাখিগুলিকে জ্যান্ত অবস্থায় আগুনে ফেলিয়া একটু ঝলসাইয়া লইয়া খাইয়া ফেলে। আমি কোনো কাফরিকে কোনোদিন পেটের পীড়ায় ভুগিতে শুনি নাই বা দেখি নাই। এখানে প্রায় 10-12 দিন ছিলাম। দিনের বেলা অসহ্য উত্তাপ, এজন্য রাত্রিতে পথ চলিতাম। বুয়ারেরা কখনো তাহাদের ক্ষেত খামার ছাড়িয়া হাতি শিকার করিতে কিংবা অন্য কোনরূপ ব্যবসায় বাণিজ্য করিতে যায় না, কিন্তু কেহ ব্যবসায় লাভ করিলে বুয়ারেরা হিংসা করিতেও ছাড়ে না। আমি প্রত্যেকবারই বহু পরিমাণে হাতির দাঁত সংগ্রহ করিয়া লাভবান হইয়াছিলাম। এই কষ্টপার্জিত অর্থের প্রত্যেকটি পয়সা যে কত বড় মূল্যবান তাহা সহজেই বুঝিতে পারা যায়। 3 দিন পরে একটি কাফরি গ্রামে আসিলাম। এখানকার জার্মান মিশনারিরা আমাদের প্রতি অত্যন্ত ভদ্র ব্যবহার করিলেন। এখানে রুটি আলু ও দেশি বিদেশি নানা প্রকারের শাকসবজি খাইয়া পরম তৃপ্তি লাভ করিলাম। কাল রাত্রিতে একটা হায়না আসিয়া আমাদের তাঁবু হইতে একটা হৃষ্টপুষ্ট ছাগল লইয়া গিয়াছিল। ছাগলটার চিৎকারে কাফরিরা সব বর্বর বর্বর অর্থাৎ ধর বলিয়া হল্লা করিয়া তাড়া করিয়াছিল, কিন্তু হায়না তাহার শিকার লইয়া ততক্ষণে পগার পার। একে অন্ধকার রাত্রি, তারপর একদিকে বিস্তৃত প্রান্তর, অন্যদিকে গভীর বন। কাজেই হায়নার পেছনে ছোটা মূর্খতা ব্যতীত আর কিছুই নহে। আমি আশ্চর্য হইয়া গেলাম, কেমন করিয়া প্রায় 1 মণ ওজনের একটা ছাগলকে হায়না মুখে করিয়া লইয়া গেল। এইখান হইতে ডাল নদীর তীরে আসিলাম। এখানে 2 জন জার্মান সওদাগরের কাছে আমার সংগৃহীত হাতির দাঁত ও অন্যান্য জিনিসপত্র বিক্রয় করিয়া ফেলিলাম। আশানুরূপ লাভ হইল না। যুদ্ধ হইবে বলিয়া একটা জনরব রটিয়া যাওয়ায় হাতির দাঁতের দাম অনেক কমিয়া গিয়াছিল। তবু আমি যথেষ্ট লাভই করিয়াছিলাম, শুধু আশানুরূপ হয় নাই এ কথা বলা যাইতে পারে। বর্ষার দরুন ডাল নদী এখন কূলে কূলে পূর্ণ হইয়াছিল। তারপর বৃষ্টিও আরম্ভ হইয়াছিল। শুনিলাম যে এদিকে সব নদী বর্ষার দরুন ভয়ঙ্করী মূর্তি ধারণ করিয়াছে। আফ্রিকার ভ্রমণপথে নদী অনেক সময়ই বিঘ্ন ঘটায়। আমি তো কতবার নদী পার হইতে মরিতে মরিতে বাঁচিয়াছি। ডাল নদীর পারে 7 দিন কাটাইলাম, কিন্তু আর তো বসিয়া থাকা চলে না। এই জন্য যেখানে জল একটু কম এবং সহজেই নদী পার হওয়া যাইতে পারে এমন একটা জায়গার সন্ধান লইতেছিলাম। এইরূপ একটি জায়গা ঠিক করিয়া ঘোড়াগুলি পার করিয়া দিলাম। স্রোতের বেগ অত্যন্ত প্রবল থাকিলেও ঘোড়াগুলি বেশ সাঁতরাইয়া পার হইয়া গেল। কিন্তু বিপদে পড়িলাম গাড়ি লইয়া। আমরা গাড়িতে বসিয়া যেমন নদী পার হইতেছিলাম, সে সময়ে গাড়িটা পড়িয়া গেল অথই জলে। তখন প্রাণ বাঁচাইতে গিয়া আমরা গাড়ি হইতে লাফাইয়া পড়িলাম। তারপর অতি কষ্টে সাঁতরাইয়া পার হইলাম। আমার এইরূপ দুঃসাহস দেখিয়া কাফরিরা বলিতে লাগিল আমি পাগল হইয়াছি। কিন্তু এইরূপ অবস্থায় চুপ করিয়া থাকা চলে না। কাজেই জীবন বিপন্ন করিয়াও নদী পার হইলাম। নদীর পাড়ে একটি কাফরি পল্লী ছিল। আমার সব ঘোড়াগুলি নিরাপদে সেখানে যাইয়া পৌঁছিয়াছিল। একে একে গরুগুলি এমনকি গাড়িখানা পর্যন্ত এবারে আসিয়া পৌঁছিলে নিশ্চিন্ত হইলাম। এই গ্রামের পশ্চাতেই একটি বড় পাহাড়। পাহাড়টির নাম ভিট্টে বার্গিন। পাহাড়ের অল্প ওপরে একটি বিস্তৃত সমতল ভূমির ওপর আমরা তাঁবু ফেলিয়া নিশ্চিন্ত হইলাম। এই বর্ষাকালে এই স্থান পরিত্যাগ করিয়া আর কোথাও যাইব না বলিয়া দৃঢ় সংকল্প করিলাম। আমি এখন নেটাল হইতে প্রায় 500 মাইল দূরে আসিয়া পড়িয়াছি। এখানে অসংখ্য জেব্রা দেখিতে পাইলাম। একদিন জ্যোৎস্না রাত্রিতে দূরে মাঠের মধ্যে একপাল জেব্রা দেখিতে পাইয়া তাদের শিকার করিবার জন্য ঘোড়ায় চড়িয়া সেদিকে ছুটিলাম। এই পালে অনেক জেব্রা ছিল। জেব্রারা খুব দ্রুত ছুটিতে পারে। আমি জেব্রাগুলির কাছ হইতে প্রায় 25 গজ আন্দাজে দূরে আসিয়াছি। এমন সময় আমার ঘোড়াটা আমাকে লইয়া একটা ফাঁদে পড়িয়া গেল। আমিও সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ হইতে ছিটকাইয়া পড়িলাম। বন্দুকটাও হাত হইতে প্রায় 5-7 ফিট দূরে ছিটকাইয়া পড়িল। আমার শরীরের এখানে সেখানে নানা স্থানে কাটিয়া গিয়াছিল। হঠাৎ পড়িয়া যাওয়ায় কতকটা সময় এমন অসাড় হইয়া পড়িলাম যে নড়িবার চড়িবার পর্যন্ত শক্তি ছিল না।
মনে হইল বুঝি শীঘ্র আর স্বীকার করিতে পারিব না। আমার সঙ্গীরা দূর হইতেই আমার এই পতনাবস্থা দেখিতে পাইয়াছিলেন। তাহারা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া জল দিয়া ক্ষতস্থান ধুইয়া দিলেন। আমি একটু সুস্থ হইয়া তাঁবুতে ফিরিয়া আসিলাম। বন্ধুদের কয়েকটি জেব্রা শিকার করিতে বলিলাম। আমার সুস্থ হইতে ৩-৪ দিন লাগিয়াছিল। আশ্চর্যের বিষয় এই যে আমার সঙ্গীরা একটির বেশি জেব্রা শিকার করিতে পারেন নাই। একদিন একজন কাফরি বলিল যে এখান হইতে ৪-৫ মাইল দূরে মাসোয়ে নামে একটি অতি নিভৃত স্থান আছে। সে স্থানটি একটি পাহাড়ের নিচে। সেখানে জলের অভাব নাই, কেননা একটি নির্ঝরিণী পাহাড়ের বুক হইতে নামিয়া বাকালহারি নদীর সহিত মিলিত হইয়াছে। আমরা সেখানে তাঁবু ফেলিলে অনেক শিকার পাইতে পারি। আমরা ওই লোকটার কথানুযায়ী সেদিনই সেখানে তাঁবু সরাইয়া লইলাম। সেদিনকার রাত্রির কথা জীবনে কখনো ভুলিব না। এখানে আসিবার পর সন্ধ্যার সময় তাঁবুর বাহিরে বসিয়া গল্প করিতেছি, এমন সময় মেঘ গর্জনের ন্যায় অনবরত সিংহের গর্জনে চমকিয়া উঠিলাম। পর্বতটি অরণ্য সংকুল। আফ্রিকার গহন বনে যে সকল আকাশস্পর্শী বৃহদাকার বৃক্ষ থাকে, সেই রূপ সব বড় বড় গাছ, লতায় লতায়, শাখায় শাখায়, পাতায় পাতায় এমন ঘন সন্নিবিষ্ট যে কবির কথায় বলা যায়, না পশে সুধাংশু অংশ সে ঘোর বিপিনে। আর পর্বতটি আমাদের তাঁবুর দিকে প্রায় ১ মাইল পর্যন্ত লম্বালম্বিভাবে অবস্থিত ও এমন খাড়া যে কাহার সাধ্য তাহাতে উঠে। আর নদীর পরপারে যোজনের পর যোজন বিস্তৃত প্রান্তর। বর্ষার জন্য তাহার শোভা অতি সুন্দর। শ্যামল ঘাস, জঙ্গল, বনলতায় পূর্ণ। দেখিয়া মনে হয় কে যেন সবুজ রঙের একখানি সাটি বিস্তার করিয়া রাখিয়াছে। আরও দূরে, অতি দূরে নীল পাহাড়ের নীল চূড়া নীল আকাশের গায়ে যাইয়া মিশিয়াছে। এই অঞ্চলের ওই দিকটায় কৃষির কোনো চিহ্ন দেখিলাম না। ওই প্রান্তরভূমে গণ্ডার, হাতি, বন্য মহিষ, সিংহ, প্যান্থার, হায়েনা আর পাইথন অসংখ্য। এখানে শিকার করা দুঃসাহসিকতার কাজ। সন্ধ্যার সময়ে ঐরূপভাবে সিংহের বিকট গর্জন শুনিয়া আমাদের মধ্যে সামাল সামাল রব পড়িয়া গেল। গরু, বাছুর ও অন্যান্য জন্তু জানোয়ারগুলিকে একপাশে আনিয়া তাহার চারিদিক বেরিয়া আগুন জ্বালিয়া রাখিলাম। সে রাত্রিতে সকলেই খুব সতর্ক রহিলাম। এমন ভয়ঙ্কর রাত্রি জীবনে আর কোনো দিন আসে নাই। একে কৃষ্ণপক্ষ, তাতে আবার আকাশ মেঘাবৃত, অম্বরে চন্দ্র ন তারকা ভাতে। তারপর পাহাড়ের গায়ের গভীর বনানীর কৃষ্ণ ছায়া আরও ভীষণতর করিয়া তুলিয়াছে। রাত্রি যত গভীর হইতে লাগিল, ততই অস্পষ্ট আলোকে নদীর অপর পারে দলে দলে সিংহ, হাতি, গণ্ডার, প্যান্থার ও অন্যান্য জন্তু জানোয়ার দিকের ভীষণ গর্জন শোনা যাইতে লাগিল। সেদিন যেন জানোয়ারদের সভা মিলিয়াছিল। কি আর করিব, এইরূপ অবস্থায় শিকার করা দুরাশা মাত্র। বোধহয় আগুন দেখিয়া জানোয়ারেরা আমাদিগকে আক্রমণ করে নাই। পরদিন সকালবেলা এই স্থান ত্যাগ করিলাম। এই দেশটির নাম বাকালাহারি রাজ্য। আমরা নদীর পার ধরিয়া খানিকটা দূরে আসিয়া পথ হারাইলাম। মানুষের সমান উচ্চ ঘাস, সেই ঘাসের মধ্য দিয়া গাড়ি চলা, লোক চলা এবং ঘোড়া ও গরু চালাইয়া নেওয়া কোনরূপেই সম্ভবপর নহে। নিশ্চয়ই কোনো দিকে পথ আছে, কিন্তু কে পথের সন্ধান বলিয়া দিবে? দৈবক্রমে একজন কাবাল্লা জাতীয় লোকের সহিত দেখা হইয়া গেল। সে নিকটবর্তী গ্রামের একজন সর্দার। তাহাকে কিছু টাকা দিবার লোভ দেখাইয়া পথপ্রদর্শক রূপে সঙ্গে লইলাম। তাহার সঙ্গে কথা হইল যে সে জ্যাম্বেসি নদীর দিকে যাইবার পথ দেখাইয়া দিয়া আমাদের কাছ হইতে চলিয়া আসিবে। এই লোকটি বৃদ্ধ হইলেও বেশ বলিষ্ঠ এবং ভালো বলিয়াই মনে হইল। সে আমাদিগকে সঙ্গে করিয়া লইয়া চলিল এবং প্রায় ৭-৮ মাইল পর্যন্ত পথ দেখাইয়া আনিয়া জ্যাম্বেসির দিকের রাস্তা দেখাইয়া চলিয়া গেল। তাহার নির্লোভ ব্যবহারে আমি সন্তুষ্ট হইয়া যথোচিত পুরস্কার দিয়াছিলাম। এই পথটুকু আসিবার সময় ৩টি কুদস জাতীয় হরিণ শিকার করিয়াছিলাম। পথ হারা পথিকের পথ পাইলে যে কি আনন্দ হয়, তাহা ঐরূপ অবস্থায় যাহারা পড়েন তাহারাই উপলব্ধি করিতে পারেন। আমার এখন একমাত্র লক্ষ্য জ্যাম্বেসি নদীর প্রপাত দর্শন। দক্ষিণ আফ্রিকায় আসিবার পর হইতে লোকের মুখে জ্যাম্বেসি নদীর প্রপাতের কথা শুনিয়া উহা দেখিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠিয়াছিল। এতটা দূরে আসিয়া তাহা দেখিয়া যাইব না, তাই
এবার জ্যামবিসির দিকে মহা উৎসাহের সহিত অগ্রসর হইতে লাগিলাম। ওই দিকে যাইবার উৎসাহের অন্যতম কারণ শুনিয়াছিলাম যে ডাক্তার লিভিংস্টোন এখনও উহার কাছাকাছি কোথাও আছেন। আমার মনে হইল এইবার আমাদের যাত্রা শুভ। পথে যাইতে যাইতে 2টি ওরিক্স এবং অ্যান্টিলোপ সারঙ্গ জাতীয় হরিণ শিকার করিয়াছিলাম। এই বাহাদুরি আমার ঘোড়ার প্রাপ্য। হরিণের মতো দ্রুতগামী জানোয়ারের পেছনে ছোটা কি বড় সহজ? কিন্তু আমার ঘোড়া প্রায় তাহাদের সহিত সমানভাবে টক্কর দিয়া ছুটিয়াছিল বলিয়াই শিকার করা সম্ভব হইয়াছিল। আমি এইরূপভাবে শিকার করিতে করিতে চলিলাম। কাফরিরা গাড়ির সঙ্গে সঙ্গে আসিতেছিল। আমরা এখন যে পথ পাইলাম সে পথ অতি বিশ্রী। গভীর বালুকার ভিতর দিয়া গাড়ি অগ্রসর হইতে পারিতেছিল না। আমার সঙ্গের লোকদের অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়া পড়িয়াছিল। এইভাবে অতি ক্লেশে আমরা বায়েশোয়া নামক একটি কাফরি পল্লীতে আসিয়া পৌঁছিলাম। এখানে হাতি শিকার মিলিয়াছিল। একটি দলে 5টি হাতি চড়িতে দেখিলাম। আমি খুব বড় দাঁতওয়ালা একটা হাতি দেখিতে পাইয়া তাহাকে লক্ষ্য করিয়া ঘোড়া ছুটাইয়া দিলাম। পণ করিয়াছিলাম যে রূপেই পারি এই হাতিটাকে শিকার করিবই। আমি নির্ভীকভাবে হাতিটার অতি কাছে যাইয়া তাহাকে গুলি করিলাম। গুলি খাওয়া মাত্রই হাতিটা ভীষণ বেগে আমার দিকে ছুটিয়া আসিল। আমি তাড়াতাড়ি 3টি ম্যাপানি গাছের আড়ালে যাইয়া তাহার গতিবিধি লক্ষ্য করিতে লাগিলাম। যেমন সে গাছের পাশ দিয়া যাইতেছিল আমি অমনি তাহার কাছে আসিয়া একটির পর একটি গুলি করিতে লাগিলাম, এবং এইভাবে 10টি গুলি করিবার পর হাতিটা মাটিতে পড়িয়া গেল, আর উঠিল না। আমি প্রায় 3-4 ঘণ্টাকাল ভীষণ পরিশ্রম করিয়া তবে এই হাতিটাকে মারিতে পারিয়াছিলাম। ইহাতে যে কিরূপ আনন্দ হইয়াছিল তাহা বর্ণনাতীত। হাতি শিকার করিবার মতো কঠিন শিকার আর নাই। কাজেই এই বিষয়ে অত্যন্ত সতর্ক সাহস ও নির্ভীকতার পরিচয় দিতে হয়। আমরা এখন যে অঞ্চলে আসিয়া পড়িয়াছিলাম সে দেশটিকে বালুর দেশ বলিলেই ঠিক হয়। সাদা সাদা বালুকাকীর্ণ এই অনুর্বর মরু প্রান্তরের পথে চলিতে চলিতে গাড়ির চাকাগুলির অবস্থা অতি শোচনীয় হইয়া পড়িয়াছিল। আমার কাফরি অনুচরেরা প্রতি মুহূর্তে প্রত্যেকটি কার্যে অসন্তুষ্টি প্রকাশ করিতেছিল। তাহারা বলিতেছিল আমি নিজেই জানি না কোথায় কোন দেশে চলিয়াছি, অথচ তাহাদিগকে মৃত্যুর মুখে টানিয়া লইয়া যাইতেছি। আমার মনে হইল যে আমার সঙ্গী কাফরিরা জ্যামবিসির দিকে কখনো আসে নাই। তাহারা আমার সেই বৃদ্ধ পথপ্রদর্শকের সম্বন্ধে নানারূপ অপ্রিয় সমালোচনা করিতেছিল। কিন্তু আমি এত বিপদের মধ্যেও এতটুকু বিচলিত হই নাই। ক্রমে ক্রমে আমরা নানা ছোট ছোট দেশ অতিক্রম করিতে লাগিলাম। কোন দেশটি ছোট ছোট পাহাড়ে ঘেরা, কোনটি গভীর জঙ্গলে ভরা, কোথাও বা অসংখ্য নির্ঝর। এইভাবে 2টি নদী পার হইয়া আবার এক নতুন দেশে আসিলাম। আমি মাত্র 2 জন কাফরিকে লইয়া আগে আগে পথ দেখাইয়া চলিতেছিলাম। আমার সঙ্গীরাও ঘোড়ায় চড়িয়া আমার অনুসরণ করিতেছিল। আমার গাড়ি, জন্তু জানোয়ার এবং অন্যান্য লোকজন পিছু পিছু আসিতেছিল। নদী পার হইয়া যে দেশে আসিলাম সেই দেশটিকে পার্বত্য প্রদেশ বলা যাইতে পারে। প্রস্তরাকীর্ণ ভূমি, শিলাকীর্ণ পর্বতরাজি, কোনটি ছোট, কোনটি বড়, কোনটি বা অতি উচ্চ। এ যেন পাহাড়ের ঢেউ বহিয়া গিয়াছে। আর এই অঞ্চলে অসংখ্য নদী। তাহার ফলে গাড়ি চলাচলের পথ নাই বলিলেই চলে। শেটসি মাছের উপদ্রবও অত্যন্ত বেশি। দিনের বেলা সূর্যের তেজ অত্যন্ত প্রখর, কিন্তু রাত্রিবেলা ও সকালের দিকে দারুণ শীত। রাত্রিতে এমন কনকনে শীত যে শরীরের রক্ত চলাচল বন্ধ হইয়া যাইবার উপক্রম হয়। স্থানটি ভয়ানক অস্বাস্থ্যকর। কি বিচিত্র এই পৃথিবী! কোথায় কোন দেশ যে কিরূপ তাহার সন্ধান কে জানে। এদিকে কোথাও জনমানবের বসতি দেখিতে পাইলাম না, কিন্তু এখানে সিংহ ও হস্তির প্রভাব অত্যন্ত বেশি। আমরা পরের দিন নদী নালা ও পাহাড় পর্বত অতিক্রম করিয়া এক নূতন দেশে আসিলাম। এ দেশের নাম বাতোকা। অধিবাসীরাও বাতোকা নামেই পরিচিত। এখানকার লোকেরা ভয়ানক যুদ্ধপ্রিয়। আকৃতি ও প্রকৃতি দুই অতি ভীষণ। সামনের 3-4টা দাঁত পাথর দিয়া উপড়াইয়া ফেলে। ইহাতে যে তাহাদের মুখ কিরূপ বিশ্রী দেখায় তাহা সহজেই অনুমান করা যাইতে পারে, কিন্তু ইহাই হইতেছে তাহাদের প্রসাধন। আমি অনুসন্ধানে জানিতে পারিলাম যে ইহাদের কাছে ষাঁড়ই হইতেছে পবিত্র দেবতা। ষাঁড়ের অনুকরণ করিতে যাইয়া
তাহারা সামনের এই দাঁত কয়টি ফেলিয়া দেয়। বাতকাদের কাছে গরু খুব মূল্যবান। ইহাদের মধ্যে অনেককে দেখিলাম সারা গায়ে জেব্রার মতো কালো কালো দাগওয়ালা উল্কি পড়িয়াছে। জেব্রার মতো শরীরে কালো দাগ করিতে ইহারা খুব ভালোবাসে। আমি বাতকাদের নিকট হইতে জানিতে পারিলাম যে তাহারা চবি নদীর পারে একজন শ্বেতাঙ্গকে দেখিয়াছে। এই সংবাদ পাইয়া অত্যন্ত আনন্দ হইল। আমি কয়েকজন বাতকাকে আমার সঙ্গী হইতে বলিলাম। অবশ্য এজন্য তাহাদিগকে পুরস্কার দিতেও চাহিলাম। 3 জন বাতকা অবশেষে আমার পথপ্রদর্শক হইল। আর কয়েকজনকে নিযুক্ত করিলাম আমার গন্তব্য পথের দিকে গাড়ি ও অন্যান্য জিনিসপত্রাদি লইয়া অগ্রসর হইবার জন্য। এই লোকগুলিকে নেহাত মন্দ মনে হইল না। আমি 3 জন কাফরি অনুচর লইয়া বাতকাদের সঙ্গে সঙ্গে চলিলাম। সঙ্গে লইলাম গুলি, বারুদ ও প্রত্যেকে এক একটি বন্দুক, আর সামান্য তৈজসপত্র এবং 4খানি কম্বল। এইভাবে চবি নদীর দিকে রওনা হইলাম। দিবা ও রাত্রিতে সমানভাবে চলিতাম। অতি সামান্য বিশ্রাম করিতাম, আর রাত্রিবেলা চলিতাম। শুক্লপক্ষ ছিল বলিয়া রাত্রিতেও পথ চলিতে কোনো ক্লেশ হয় নাই। সারাদিন ঘোড়ায় চড়িয়া পথ চলিতাম। এইভাবে প্রায় 2.5 দিন পথ চলিবার পর এমন এক জায়গায় আসিলাম যেখানে পথ বলিয়া কিছুই নাই, কেবল শিলাস্তূপ ও ঘন বন। এ বনে, এই পথে জিরাফ পর্যন্ত চলিতে পারে না। এইরূপ প্রায় 3 মাইল পথ অতিক্রম করিয়া একটি বড় নদীর পাড়ে আসিলাম। নদীর পাড়েই একটি তাঁবু দেখিলাম। তাঁবুর বাহিরে একটি গাছের ছায়ায় প্রকাণ্ড শিলাখণ্ডের ওপর বসিয়া একজন ইংরাজ ভদ্রলোক পাইপ টানিতেছিলেন। আমাকে দেখিতে পাইয়া আনন্দে ছুটিয়া আসিলেন। আমরা উভয়ে উভয়কে চিনিতে পারিলাম। ইহার নাম ডাক্তার হোল্ডেন। নেটালে আমরা একসঙ্গে কিছুদিন ছিলাম। এইরূপ আকস্মিক মিলনে উভয়ের মনে যে কিরূপ আনন্দ হইল তাহা বর্ণনাতীত। আমি দূরে মেঘগর্জনের ন্যায় শব্দ শুনিয়া কৌতূহলী হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, ও কিসের শব্দ? ডাক্তার হোল্ডেন হাসিয়া বলিলেন, কেন, আপনি কি জ্যাম্বেসি নদীর প্রপাতের কথা শোনেন নাই? আমি আনন্দে চিৎকার করিয়া বলিলাম, আমি যে সেজন্যই এদিকে আসিয়াছি। তখনই আমরা স্থির করিলাম যে আমার গাড়ি ও সঙ্গের লোকজন আসিয়া পৌঁছিলে পর 3-4 দিন বিশ্রাম করিয়া আমরা 2 জনে প্রপাত দর্শনে যাইব। কিন্তু কার্যকালে ডাক্তার হোল্ডেনের আর যাওয়া হইল না। আমি একাই প্রপাত দেখিতে গিয়াছিলাম। আমি একাকী জ্যাম্বেসি নদীর জলপ্রপাত দেখিবার উদ্দেশ্যে বাহির হইলাম। পথ জানি না, শুধু জলপ্রপাতের ভীষণ গর্জন যে দিক হইতে শুনিতে পাইতেছিলাম সেই দিক লক্ষ্য করিয়া চলিতে লাগিলাম। নদী বেশ প্রশস্ত, কিন্তু নদীর বুকের মধ্যে অনেক স্থলেই শিলাকীর্ণ দ্বীপ। সে দ্বীপে ঝোপ জঙ্গল আছে। নদীর স্রোতধারাও প্রবল। তীরে তীরে শ্যামল বনানী। দিবারাত্রি সমানভাবে চলিতে লাগিলাম। পথে অতি সামান্য সময়ে বিশ্রাম করিয়াছি। শুক্লা ত্রয়োদশী রাত্রিতে রওনা হইয়াছিলাম। জ্যোৎস্নার অপূর্ব পুলক প্লাবনে বন, গিরি, নদী সবই যেন হাসিতেছিল। এই পথের শোভা অনুপম। বনদেবতার বিহক কলকাকলি মুখরিত সঙ্গীত গুঞ্জরণ আমাকে মুগ্ধ করিয়াছিল। আবার বন্য পশুর সন্ত্রস্ত বিচরণ, বিশুষ্ক পত্রের মর্মর শব্দ আমার ভীতির সঞ্চার করিতেছিল। মেঘের গর্জনের মতো জলপ্রপাতের শব্দ যতই অগ্রসর হইতেছিলাম ততই নিকট হইতেও নিকটতর হইয়া আসিতেছিল। জ্যাম্বেসি নদী প্রপাতের কাছাকাছি প্রায় 2 মাইল প্রশস্ত হইবে। তাহার বুকে অসংখ্য দ্বীপ। কোনো কোনোটি ছোট, কোনো কোনোটির পরিধি 10-12 মাইলের কম হইবে না। দ্বীপের চারিদিকে তরু শ্রেণী মালার মতো আবেষ্টন করিয়া আছে। কত যে গাছ, কত যে লতা, সে সকলের সহিত আমাদের পরিচয় নাই। সেখানে দেখিলাম তালি বনশ্রেণী বন্য খর্জুর বিথি, আর মোয়ানা তরুর সারি জ্যাম্বেসির সলিল দর্পণে যেন তাহারা তাহাদের শোভা দেখিতেছে। কোনো কোনো গাছের নিম্নের পরিধি 40-50 হাতের কম নহে। এই নদীর স্বচ্ছ সলিল ধারা এবং এইরূপ শ্যামল তরুলতা শোভিত 2 তীরের শোভা আফ্রিকার নদী সমূহের মধ্যে আর বড় কোথাও দেখি নাই। জ্যাম্বেসি নদীর গভীরতা বড় কম, আর নদীর বুকে শিলাকীর্ণ ছোট ছোট পাহাড়ও অনেক। 10 মাইল দূর হইতেই আমরা প্রপাতের গর্জন শুনিতে পাইয়াছিলাম। এখন 2 মাইল দূর হইতে দেখিতে পাইলাম তাহার অপূর্ব শোভা। বিশাল জলস্রোত ভীষণ বেগে পড়িতেছে। বিক্ষিপ্ত ও উৎক্ষিপ্ত সলিল রাশি
জলকণা বিকীর্ণ করিয়া আকাশের গায়ে তুষার ধবল মেঘে সৃষ্টি করিয়াছে, আর সূর্যকিরণ প্রতিফলিত হইয়া শত শত রামধনু সৃষ্টি করিয়াছে। জ্যামমেসি নদীর স্রোতধারা একটি উচ্চ পর্বতগাত্র হইতে নিম্নস্থ একটি প্রকাণ্ড শিলাখণ্ডে পতিত হইয়া গর্জন করিতে করিতে কোথায় কোন অজানা পাতালপুরীর গভীর অন্ধকারে যাইয়া অদৃশ্য হইতেছে। স্রোতধারার ভীষণ বেগে বড় বড় প্রস্তরখণ্ড সব গড়াইয়া শব্দ করিতে করিতে অতল তলে ডুবিতেছে। আমরা জল কোথায় যায় তাহার সন্ধান পাইলাম না, শুধু উৎক্ষিপ্ত, উচ্ছ্বসিত ও বিক্ষিপ্ত জলরাশির অবাধ গতিপ্রবাহই দেখিতে পাইয়াছিলাম। আমি প্রপাতের বিপরীত দিকে, প্রপাতের জলধারা যেখান হইতে পড়িতেছিল ঠিক সেইরূপ একটি উচ্চ পর্বত শিখরে দাঁড়াইয়া প্রপাতের শোভা দেখিতেছিলাম। এই বিশাল জলরাশি রুশিয়া শশিয়া গর্জন করিতে করিতে চলিয়াছে। তাহার বিরাম নাই, বিশ্রাম নাই, বাধা নাই, অপ্রতিহত তাহার গতির বেগ। এই প্রপাতের শত শত গজ দূরে দাঁড়াইয়া ইহার শোভা সন্দর্শন করিলেও তোমার সর্বশরীর বৃষ্টিধারার ন্যায় উৎক্ষিপ্ত জলধারা দ্বারা সিঞ্চিত হইয়া যাইবে। প্রপাতের জলরাশি সমান্তরালভাবে ওপর হইতে নিচে পড়িতেছে। প্রায় ৩০-৪০টি বিভিন্ন জলধারা একসঙ্গে মিলিত হইয়া নিম্নে পড়িতেছে। আমার মনে হইল প্রায় ২,০০০ ফিট উচ্চ হইতে এই প্রপাতের জলধারা নিম্নে পড়িতেছিল। প্রপাতের নিকটে আসিয়া জ্যামবেসির জলধারা আঁকিয়া বাঁকিয়া ঘূর্ণিপাকের সহিত নিম্নদিকে চলিয়া যাইতেছে। প্রপাতের নিচের দিকে নদী পর্বত প্রাচীরের মধ্য দিয়া প্রবাহিত হইয়া নিম্নগামী হইয়াছে। সে যেন ঠিক পাহাড়িয়া নদী, চঞ্চল আঁকাবাঁকা, তারপর অধিত্যকা প্রদেশ দিয়া নিচে নামিয়া গিয়াছে। প্রপাতের সৌন্দর্য মুগ্ধ নেত্রে দেখিয়া দেখিয়া বিস্মিত হইতে হয়। কিন্তু প্রপাতের নিম্নভাগ হইতে অনবরত উৎক্ষিপ্ত জলকণার জন্য যে ধোয়ার বা মেঘের সৃষ্টি করে, সেজন্য প্রধান জলপ্রপাতটি দৃষ্টিগোচর হয় না। প্রপাতের প্রশস্ততা কোথাও ১৫০০ গজ, কোথাও বা তাহার চেয়েও বেশি। আমি ১ দিন ২ দিন নয়, ক্রমাগত ৭ দিন ওপরে নিচে এবং পার্শ্বদেশ হইতে প্রপাতের সৌন্দর্য উপভোগ করিলাম। আমার মনে হইল প্রপাতের ওপর হইতে প্রপাত দেখিলেই ইহার প্রকৃত সৌন্দর্য বুঝিতে পারা যায়। জলরাশি স্ফটিক স্বচ্ছ, সূর্যের কিরণে ও চন্দ্রের রজত শুভ্র জ্যোৎস্নাধারায় ইহার সৌন্দর্যের তুলনা মেলে না। আমি মাকোলোলোদের কেন নৌকায় চড়িয়া প্রপাতের চারিদিক ঘুরিয়া ফিরিয়া দেখিয়া আনন্দ লাভ করিয়াছিলাম। এখানকার লোকেরা প্রপাতের নাম দিয়াছে মোসিওয়াতুন্না। এই অঞ্চলের মাকোলোলোরা আমি কেমন করিয়া পথপ্রদর্শক ব্যতীত এখানে আসিয়া পৌঁছিলাম তাহাতে আশ্চর্য হইয়াছিল। আমি আমার দিগদর্শন যন্ত্রটি দেখাইয়া বলিলাম, এইটি আমাকে পথ দেখাইয়া লইয়া আসিয়াছে। ৯ই আগস্ট ১৮৬০ খ্রিস্টাব্দ। নদীর মধ্যভাগে অবস্থিত একটি দ্বীপের ওপরিস্থিত যে গাছটিতে এই প্রপাতের আবিষ্কারক ডাক্তার লিভিংস্টোন তাহার নাম খুদিয়া রাখিয়াছিলেন, আজ আমিও ঠিক তাহার খোদিত লিপির নিম্নভাগে আমার নামও খোদিত করিলাম। ইহাতে একটু গর্বও বোধ হইল। ডাক্তার লিভিংস্টোনের পরে আমি দ্বিতীয় ইউরোপীয় মাত্র এই প্রপাতের নিকট আসিয়া পৌঁছিয়াছি। আজ ডাক্তার লিভিংস্টোন এখানে আসিবেন জানিতে পারিয়া তাহার দর্শনের প্রতীক্ষায় রহিয়া গেলাম। ডাক্তার লিভিংস্টোন আসিলে তাহার সহিত আলাপ করিয়া পরম আনন্দ হইল। তিনি এই প্রপাতের নাম দিয়াছেন ভিক্টোরিয়া জলপ্রপাত। তিনি বলিলেন যে নায়াগ্রা জলপ্রপাত অপেক্ষা ভিক্টোরিয়া জলপ্রপাত ৪ গুণ বেশি বড়। ডাক্তার লিভিংস্টোন আরও বলিলেন যে আমি আফ্রিকার পশ্চিম তীর হইতে পূর্ব তীর পর্যন্ত নানা দেশ ভ্রমণ করিয়াছি, কিন্তু একমাত্র এইখানে এই প্রপাতের নিকটে নদী মধ্যস্থিত দ্বীপের বৃক্ষপরেই নাম খোদিত করিয়াছি, আর কোথাও করি নাই। প্রপাতের কাছে পাহাড়ে ও বনে বেবুন জাতীয় বানর অসংখ্য। ইহাদের উৎপাতও বড় কম নহে। এখানকার সর্দারের নাম মাসি পুতানা, জাতিতে মাকোলোলো। এমন অসভ্য ও বর্বর প্রকৃতির লোক আমি আর কখনো দেখি নাই। তাহাকে না জানাইয়া কেন আমি প্রপাত দেখিতে আসিলাম, এই জন্য সে আমাকে গুরুতর অপরাধী সাব্যস্ত করিল। যদি আমি পা পিছলাইয়া প্রপাতের জলে পড়িয়া যাইতাম, কিংবা কোনো বন্য পশুর হস্তে যদি আমার প্রাণ যাইত, তারপর আমি দুঃসাহসিকের মতো জ্যামবেসি নদীর জলে নামিয়া স্নানও করিয়াছি। যদি তাহাতে কুমিরের মুখে আমার প্রাণ যাইত,
তাহা হইলে সর্দারের যে ভয়ানক দুর্নাম হইত, তাহার প্রতিকার কি রূপে হইত? এইরূপ নানা যুক্তি ও তর্ক দ্বারা সে আমাকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। অবশেষে ৩ সের পরিমাণ পুঁতি দিয়া তাহার হাত হইতে উদ্ধার পাইলাম। এখন আমরা সম্পূর্ণভাবে ইহাদের হাতে পড়িয়াছি। কাজেই তাহাদের এই সমুদয় অন্যায় আবদার না মানিয়া চলিলে পদে পদে বিপন্ন হওয়া ছাড়া আর গত্যন্তর নাই। ডাক্তার লিভিংস্টোন ও তাহার দলের লোকের সহিত এখানে মিলিত হইবার সৌভাগ্য লাভ করিয়া আমি এদিককার অনেক বিষয়ই জানিতে পারিলাম। ডাক্তার লিভিংস্টোনের নিজ মুখে তাহার আবিষ্কারের কাহিনী শুনিয়া যে কিরূপ আনন্দ লাভ করিয়াছিলাম তাহা বলিয়া শেষ করা যায় না। তিনি এখান হইতে শেখ নামক একটি স্থানের দিকে চলিয়া গেলেন। ১২ই আগস্ট আমি নিরাপদে আবার আমার গাড়ি ও লোকজনের কাছে আসিয়া পৌঁছিলাম। এইবার নেটালে ফিরিয়া যাইয়া সেখান হইতে দেশে ফিরিয়া যাইব, এইরূপ সংকল্প করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে প্রবৃত্ত হইলাম এবং আমার সংগৃহীত হাতির দাঁত ও অন্যান্য দ্রব্যাদি বিক্রয় করিয়া অর্থ সংগ্রহ করিব বলিয়া সংকল্প করিলাম। ৯ই সেপ্টেম্বর আজ তামাসাকি নামক একটি গ্রামে আসিলাম। আমি ক্রমান্বয়ে ঘোড়ার পিঠে থাকিয়া হাতির সন্ধান করিয়াছি, কিন্তু পথে আর তেমন হাতি দেখিতে পাই নাই। একদিন শুধু একটা বন্য মহিষ এমনভাবে আসিয়া তাড়া করিয়াছিল যে আমি বিশেষ ক্ষিপ্রকারিতার সহিত যদি তাহাকে গুলি করিয়া মারিতে না পারিতাম, তাহা হইলে আমার জীবনে সংশয়াপন্ন হইয়া পড়িত। একবার আগে চলিতে চলিতে পথ হারাইয়া ফেলিয়াছিলাম। গাড়িগুলি ও লোকজনকে প্রায় ৭ দিন পরে ধরিতে পারিয়াছিলাম। এই পথ হারাইবার মূলে আমার দোষ ছিল না, আমি ঠিক পথেই চলিয়াছিলাম, কিন্তু গাড়িগুলি ভুল পথ ধরিয়া অগ্রসর হওয়াতেই এই বিভ্রাট ঘটিয়াছিল। এই ৭ দিন আমি নুন মাখানো শুকনো মাংস দাঁতে কাটিয়া কোনো রূপে ক্ষুধা নিবৃত্তি করিয়াছি। আমার বার্ডউইং নামে একজন বিশ্বস্ত কাফরি অনুচর আমাকে খুঁজিয়া বাহির করিয়াছিল। এজন্য এই দুর্গম পথে তাহার প্রায় ৪০ মাইল পথ হাঁটিতে হইয়াছিল। এখানে একটি কথা উল্লেখযোগ্য, আমি যখন এইভাবে একা পথহারা হইয়া আপনার মনে দিগদর্শন যন্ত্রকেই পথপ্রদর্শক রূপে অবলম্বন করিয়া চলিতেছি, সেই সময়ে একদিন সন্ধ্যার একটু পূর্বে এক গভীর অরণ্যের মধ্যে আসিয়া প্রবেশ করিলাম। সেই অরণ্যের মধ্যে একটি ঝিল ছিল। সেই ঝিলের পারে একটি গাছের উপর আশ্রয় লইলাম হিংস্র জন্তুদের ভয়ে। রাত্রি একটু গভীর হইলে সেই জলাশয়ের কিনারায় একটা প্রকাণ্ড গণ্ডার দেখিতে পাইলাম। আমি গণ্ডারটাকে গুলি করিব কিনা ভাবিতেছি, এমন সময় হঠাৎ নজর পড়িল জলপান নিরত একটা সিংহের দিকে। আমি সুযোগ বুঝিয়া ২টি গুলি করিলাম। সিংহটা একটা লাফ দিয়া উঠিয়া পরে প্রাণহীন অবস্থায় মাটিতে পড়িয়া গেল। সে রাত্রিতে আমি ৩টি মহিষ, একটি সাদা গণ্ডার ও ওই সিংহটি শিকার করিয়াছিলাম। কোনো লোকজনের সাহায্য ব্যতিরেকে এইরূপভাবে শিকার করিতে পারায় আমার আনন্দ ও আত্মপ্রসাদ হইয়াছিল। এইসব শিকারের পর আমার কাছে মাত্র ৫টি গুলি ছিল। পরের দিন সকালবেলা বন অতিক্রম করিয়া একটি প্রান্তরের মধ্যে আসিলাম। এখানে আসিয়া আমার গাড়ি ও লোকজনের সাক্ষাৎ পাইলাম। এই সময়ে ১ পেয়ালা চা পান করিয়া কি যে আনন্দ হইয়াছিল তাহা আর বলিবার নহে। এইখানে মিস্টার পলসন নামে একজন শিকারী ও ব্যবসায়ীর সহিত দেখা হইল। আমরা দুইজনে অনেকটা পথ একসঙ্গে আসিলাম। পরে মিস্টার পলসন ওয়ালবিশ প্রণালীর দিকে রওনা হইলেন। তাহার সেখানে পৌঁছিতে প্রায় ৪ মাস সময় লাগিবে। আমরা চলিতে লাগিলাম। আবার সেই জলের অভাব। মাসারারা বলিল যে তাহারা কোথায় জল আছে সে সংবাদ বলিতে পারিবে না। আমি দেখিয়াছি যে অনেক সময়ই তাহাদের কথার উপর নির্ভর করিয়া বসিয়া থাকিলে চলে না। তাই ২-৪ জন কাফরিকে সঙ্গে করিয়া নিজেই জলের সন্ধানে বাহির হইয়া পড়িলাম এবং মাত্র ১ মাইল দূরে বেশ একটি বড় নদী দেখিতে পাইলাম। মাসারারা ভাবে নাই যে আমি এত সহজেই জলের সন্ধান পাইব। তাহারা আশ্চর্য হইয়া গেল। আমাদের যখন এই পথেই অগ্রসর হইতে হইবে, তখন গাড়ি ঘোড়া লোকজন সমুদয় এইখানে আনিবার জন্য আদেশ করিলাম। তাহারা নদীর একধারে একটি কবর দেখাইয়া বলিল যে উহা একজন শ্বেতাঙ্গের কবর। জানি না সে কে, কোথায়, কোন দূর দেশে আফ্রিকার এই নির্জন প্রদেশে হতভাগ্য ব্যক্তি এখানে শান্তিতে ঘুমাইয়া আছে। বিধাতা আমার অদৃষ্টেও এমনইভাবে মরণ লিখিয়াছেন কিনা কে বলিতে পারে। নান্তা নামক স্থানে যখন আসিলাম, তখন আমার মৃতপায় অবস্থা দাঁড়াইয়াছে।
শরীর এতদূর ক্লান্ত হইয়া পড়িয়াছে যে আর এক পাও নড়িতে পারিতেছিলাম না। এদিকে আবার ভয়ানক বৃষ্টি আরম্ভ হইয়াছিল। আমার শরীরের অসুস্থতার জন্য এখানে অনেক দিন থাকিতে হইয়াছিল। তাহার অন্য একটি কারণও ছিল। আমার একখানা গাড়ির খোঁজ মিলিতেছিল না। তাহার খোঁজে যাহারা গিয়াছিল তাহাদের জন্য অপেক্ষা করিতে হইয়াছিল। এই সময়টা বড়ই অশান্তিতে কাটিতেছিল। হাতে কোনো কাজ ছিল না। ডায়েরি লিখিতাম আর এদিক ওদিক বেড়াইতাম। দিনের বেলা একরকমে কাটিয়া যাইত, কিন্তু রাত্রি সে যেন আর শেষ হইতেই চাহিত না। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মশা ও অন্যান্য নানা জাতীয় কীটপতঙ্গের উপদ্রবে ঘুমাইতে পারিতাম না। গায়ে কম্বল রাখা যাইত না। 2 হাত দিয়া মশা ও পোকামাকড় মারিয়া কোনো প্রকারে রাত্রি কাটাইতাম। সর্বদা ভাবিতাম কখন ভোর হইবে। 3 সপ্তাহ কাটিয়া গেল, কিন্তু গাড়ির সন্ধান মিলিল না। বলা বাহুল্য যে আমি এবার প্রচুর পরিমাণে হাতির দাঁত, হাড় ইত্যাদি সংগ্রহ করিয়াছিলাম। কাজেই এই সব মালবোঝাই গাড়ির একখানা গাড়িও যদি হারাইয়া যায়, তাহা হইলে যে কত বড় ক্ষতির কারণ তাহা সহজেই অনুমেয়। আমরা নদীর যে পারে বাস করিতেছিলাম তাহার নাম জোঙ্গা। এখানে সময় সময় কিছু কিছু শিকারও করিয়াছি। গন্ডার, মহিষ ও কৃষ্ণসার মৃগ মারিয়াছি। কিন্তু একদিন একটি উট পাখিকে জীবিত অবস্থায় ধরিবার চেষ্টা করিতে যাইয়া হার মানিয়াছিলাম। জোঙ্গা নদীর অনেকটা স্থানই শুষ্ক। নদীর মধ্যভাগে কোনো কোনো স্থানে যে জল ছিল তাহা বেশ নির্মল ও সুপেয়। কোথাও বা কিনারা ঘেঁষিয়া কিছু কিছু জল ছিল। একদিন নদীর মধ্যভাগে বালুকাভূমে কৃষ্ণসার মৃগের উদ্দেশ্যে বেড়াইতেছি। হঠাৎ অল্প দূরে নদীর কিনারায় একটি উট পাখিকে জলপান করিতে দেখিলাম। কি সুন্দর পাখিটি! একটি ফাঁদ তৈয়ারি করিয়া তাকে ধরিবার জন্য ব্যস্ত হইয়া পড়িলাম এবং অতিবেগে ঘোড়া ছুটাইয়া তাহার কাছে গেলাম। উট পাখির ন্যায় দ্রুতগামী প্রাণী খুব কমই দেখা যায়। পাখিটা ঘোড়ার পায়ের শব্দ পাইয়া এত বেগে দৌড়াইতে আরম্ভ করিল যে আমি কোনো ক্রমে আর তাহার নাগাল পাইলাম না। উট পাখি ধরা বড় সহজ নয়। এই পাখিটিকে গুলি করিয়া মারিতেও আমার প্রবৃত্তি হইল না। একদিন এখানকার সর্দার আসিয়া সংবাদ দিল যে তাহার বাড়ির পাশের জঙ্গলের মধ্যে একটা দুর্দান্ত সিংহ আসিয়া বাসা বাঁধিয়াছে। আমি যদি সিংহটা শিকার করিয়া দেই, তাহা হইলে সে আমার উপকার কখনো ভুলিয়া যাইবে না। আমি তাহার অনুরোধ রক্ষা করিতে তাহার সঙ্গে গেলাম। সর্দার কিন্তু সিংহটা যেখানে চুপচাপ শুইয়াছিল সে জায়গাটা দেখাইয়া দিয়াই প্রস্থান করিল। আমি প্রায় 30-35 হাত দূর হইতে সিংহটাকে দেখিলাম। এই মানুষ খেকো সিংহটার আকার অতি ভীষণ, প্রকাণ্ড কেশর, চোখ দুইটি আগুনের মতো জ্বলিতেছিল। না ভাবিয়া না চিন্তিয়াই হঠাৎ সিংহের এত কাছে যাইয়া পড়িয়াছিলাম যে কোনো কিছু ভাবিবার আর সময় ছিল না। মুহূর্তের মধ্যে একটু আড়ালে থাকিয়া 2-3টি গুলি করিলাম। আমার অদৃষ্ট সুপ্রসন্ন বলিতে হইবে যে সিংহটা এই অতর্কিত আক্রমণের প্রতীক্ষা করে নাই। আমাকে আক্রমণ করিবার সুযোগ আর সে পাইল না। 2টি গুলি খাইয়াই তাহার মৃত্যু হইল। সিংহের মৃতদেহ তাহার বাসস্থলেই পড়িয়া রহিল। খানিক পরেই একসঙ্গে 4-5টা সিংহের গর্জন শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। কিন্তু সিংহ কোথায়? সর্দার ও তাহার সঙ্গীরা এমনভাবে সিংহের গর্জনের অনুকৃতি করিতেছিল যে আমি বুঝিতেই পারি নাই যে মানুষ এইরূপ করিতেছে। ইহাদের এইরূপ স্বাভাবিকভাবে সিংহের শব্দানুকরণে শেষটায় বড়ই আনন্দ পাইয়াছিলাম। এই সিংহ শিকারের পর হইতে এই অঞ্চলের মাসারা কাফরিরা আমার অত্যন্ত অনুগত হইয়া পড়িল। আমার জন্য জল সংগ্রহ করিয়া দিয়া এবং জ্বালানি কাঠ ইত্যাদি আনিয়া দিয়া সাহায্য করিত। আমার কিন্তু দিনরাত ওই হারানো গাড়ির কথাই মন অধিকার করিয়াছিল। এখানে এই নির্জন স্থানে আর তিষ্ঠিতে ইচ্ছা করিতেছিল না। কাফরিদের মধ্যে একমাত্র দণ্ড মৃত্যু। সে চুরি হোক, ডাকাতি হোক বা অতি সামান্য অপরাধী হোক না কেন, আমি সর্দারের অনুমতি না লইয়া তাহার দেশে স্বীকার করিয়াছি বলিয়া আমার প্রতি তাহার একটা ক্রোধ ও বিদ্বেষ ছিল, এবং আমার প্রতি কি দণ্ডবিধান করা যাইতে পারে তাহাও সে ভাবিতেছিল। কিন্তু এই সিংহ শিকারের পর হইতে সে আমার বন্ধু হইয়া দাঁড়াইল এবং নানাভাবে আমাকে সাহায্য করিয়াছিল। গাড়ির কোনো খোঁজ পাইলাম না, অথচ আর এই নির্জন প্রদেশে অকর্মণ্যভাবে অপেক্ষা করাও চলে না। কাজেই এ স্থান পরিত্যাগ করিলাম। পথে যে কত ক্লেশ সহ্য করিতে হইয়াছিল তার বিস্তৃত বর্ণনা অনাবশ্যক। সেই মরুভূমি,
সেই জলাভাব, খাদ্যাভাব এবং সময় সময় সঙ্গীদের বিদ্রোহ ও অসন্তুষ্টি, তাহা এইখানে নিত্যকার ঘটনা হইয়া দাঁড়াইয়াছিল। আমি আফ্রিকার ট্রান্সভাল গণতন্ত্র রাজ্য ও অরেঞ্জ ফ্রি স্টেট, প্রাচীন উপনিবেশ, নেটাল প্রদেশ, নমি হ্রদ এবং এবার জ্যাম্বেসি জলপ্রপাত এবং মাকোলোলো ও বাতকো প্রদেশ লইয়া প্রায় 15,000 মাইল ভ্রমণ করিয়াছি। এইবার বিশ্রাম চাই। নেটালে ফিরিবার পথে পুরাতন বন্ধুবান্ধবদের ওখানে 2-4 দিন করিয়া বিশ্রাম করিয়া শরীর সুস্থ ও সবল করিতে পারিয়াছিলাম। এইভাবে দীর্ঘ পর্যটন শেষে নেটালে আসিলাম। এইখানে আসিবার 2 মাস পরে আমার হারানো গাড়ি ও তাহার সঙ্গের লোকজন নেটালে আসিয়া পৌঁছিয়াছিল। ঈশ্বরকে সহস্র ধন্যবাদ। আমার সঙ্গে এই কয় বৎসর যে সকল কাফরি অনুচর কাজ করিয়াছে, তাহারা সকলেই চতুর, চালাক, কর্মঠ এবং বুদ্ধিমান রূপে পরিচিত হইয়াছিল। কাফরিরা দেখিতে ঘোর কৃষ্ণবর্ণ এবং কদাকার, কিন্তু তাহাদের এই কুৎসিত দেহের মধ্যে একটি সরলতার মাধুর্যমণ্ডিত মন রহিয়াছে। সে মনের পরিচয় আমি নানা রূপে পাইয়াছি। সত্যবাদী, বিশ্বাসী এবং কর্মঠ হিসাবে ইহাদের শত শতবার প্রশংসা করিতে হয়। কাফরিরা অশ্বপালনে সুদক্ষ। আমার ঘোড়ার সহিসের কাজ তাহারা অত্যন্ত দক্ষতার সহিত সম্পন্ন করিয়াছে। ডারবানের ঘোড়দৌড়ে আমার 2টি ঘোড়া একবার জিতিয়াছিল। এই ঘোড়া 2টি আমার 2 জন কাফরি সহিসী দেখাশোনা করিত। আমি যতদিন নেটালে ছিলাম ততদিন তাহারা আমার কাছেই ছিল। আমি ইংল্যান্ডে ফিরিয়া গেলে পর তাহারা তাহাদের দেশে সেই 700 মাইল দূর কাশান পাহাড়ে চলিয়া গিয়াছিল। আমার দুঃখ করিবার কিছুই ছিল না। নিঃসম্বল অবস্থায় আফ্রিকায় আসিয়া শুধু শিকার, ভ্রমণ ও কষ্ট সহিষ্ণুতার গুণে প্রচুর ধনলাভ করিতে পারিয়াছিলাম। আফ্রিকা হইতে আমার শিকারের ও অন্যান্য বিবিধ প্রকারের যে সমুদয় আশ্চর্য আশ্চর্য দ্রব্যাদি সংগ্রহ করিয়া আনিয়াছিলাম, তাহা দেখিয়া দেশের লোকেরা বিস্মিত হইতেন। এইখানেই আমার নীল নদের দেশে আফ্রিকার কথা শেষ করিলাম। আফ্রিকার ন্যায় বিরাট মহাদেশের কত স্থানে কত কি বিচিত্র দর্শনীয় স্থান রহিয়াছে, তাহার সন্ধান হয়তো একদিন ভবিষ্যৎ যুগের মানুষের করায়ত্ত হইবে। দীর্ঘকাল পরে যেদিন ইংল্যান্ডের মাটিতে ফিরিয়া আসিলাম, সেদিন ভক্তি গদগদ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করিলাম। তাহার কৃপাই আমি অন্ধকার রাজ্য, সে আফ্রিকার মরু প্রান্তর হইতে মাতৃভূমির বুকে আবার ফিরিয়া আসিতে পারিলাম।